আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, তমরুদ্দি হাই স্কুল অ্যান্ড কলেজ, হাতিয়া, নোয়াখালী। আমি আজকে গণিতের নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী 13.1 সসীম ধারা সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ধারা কি, ধারা কত প্রকার ও কী কী, সসীম ধারা কাকে বলে, কোনো একটি ধারার এনতম পদ নির্ণয় পদ্ধতি, এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের পদ্ধতি এবং সূত্র প্রতিপাদন করব। তো প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমরা একটু খাতা কলম নাও এবং তোমাদের বইকেও তোমরা পাশে রাখতে পারো। তো আমরা এখন আমাদের ক্লাসের বিষয়ের দিকে যাচ্ছি। আমরা ক্লাস শুরু করতেছি। আমরা প্রথম শিখব যে ধারা কি বা ধারা কাকে বলে। ধারা কি বা ধারা কাকে বলে? নির্দিষ্ট মানের ব্যবধানে কিছু সংখ্যক সংখ্যা বা উপাদানকে যোগ চিহ্ন দ্বারা দলভুক্ত করলে তাকে আমরা সাধারণত ধারা বলে থাকি। আমি সংখ্যাটা আরেকবার রিপিট করি এবং আমি এখানে একটা ধারা লিখি যে নির্দিষ্ট মানের ব্যবধানে কিছু সংখ্যক সংখ্যা বা উপাদানকে নির্দিষ্ট মানের ব্যবধানে কিছু সংখ্যক সংখ্যা বা উপাদানকে যদি আমরা যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্নের মাধ্যমে একত্রীভূত করি, দলভুক্ত করি, তাহলে তাকে ধারা বলা হয়। ঋণাত্মক মানের ক্ষেত্রে, বিয়োগ চিহ্নের ক্ষেত্রে আমরা যদি দেখি 1 - 4 - 9 - 14, এটাও একটি আমাদের ধারা হবে। কি হবে? ধারা হবে। তো যাই হোক, আমরা বলছিলাম যে নির্দিষ্ট মানের ব্যবধানে কিছু সংখ্যক সংখ্যাকে যদি আমরা যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্নের মাধ্যমে দলভুক্ত করি, একত্রীভূত করি বা সমষ্টি নির্ণয় করার চেষ্টা করি, তাকে বলা হয় ধারা বা সিরিজ। তো আসলে ধারা বা সিরিজ ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ধারা বা সিরিজকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করা যায়। আমরা এখন শিখব এই ধারার মধ্যে যে পদগুলো আছে তাকে বলা ধারার উপাদান। প্রথমে আছে আমাদের এখানে 2, তারপর আছে 5, তারপরে 8, তারপর আছে 11। প্রথমে যা আছে তাকে বলা হয় প্রথম পদ, দ্বিতীয় অংশে যা আছে তাকে বলা হয় দ্বিতীয় পদ, এরপর তৃতীয় পদ, এরপর হলো চতুর্থ পদ। যদি কোনো একটি ধারার পদ সংখ্যাগুলো গুণে গুণে শেষ করা যায় তাকে বলা হয় সসীম ধারা। যদি কোনো একটি ধারার পদ সংখ্যাগুলো গুণে গুণে শেষ করা যায় তাকে বলা হয় সসীম ধারা। আর যে ধারার পদগুলো অসীম পর্যন্ত বিস্তৃত, যার পদসংখ্যা গুণে গুণে শেষ করা যায় না, তাকে বলা হয় অসীম ধারা। তো আমরা আজকে আসলে সসীম ধারা সম্পর্কেই আলোচনা করব। তাহলে আমরা বললাম সসীম ধারা কি? সসীম ধারা হচ্ছে যেই ধারার পদসংখ্যাগুলোকে গুণে গুণে নির্দিষ্ট মান পর্যন্ত গুণে শেষ করা যায় তাকে বলা হয় সসীম ধারা। তো কোনো একটি ধারার প্রথমে যা আছে তাকে বলা হয় প্রথম পদ, আর দ্বিতীয় যা আছে তাকে বলা হয় দ্বিতীয় পদ, অনুরূপভাবে তৃতীয় পদ, চতুর্থ পদ। এই ধারাসমূহের প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। এই ধারাটার প্রথম পদ যদি আমরা লিখি, এই প্রথম পদকে আমাদের এ দিয়ে প্রকাশ করা হয়। এখানে এ এর মান হচ্ছে 2। প্রিয় শিক্ষার্থী, আমরা তো ধারা শিখছি সসীম ধারা আর হচ্ছে অসীম ধারা। এরপরেও ধারার অন্য বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ধারাকে আরও ভিন্নভাবে ভাগ করা যায়। এর মধ্যে একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারা কাকে বলা হয়? সমান অন্তর বিশিষ্ট যে ধারা তাকে বলা হয় সমান্তর। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি অন্তর মানে হচ্ছে বিয়োগফল। অন্তর মানে হচ্ছে বিয়োগফল। তাহলে কোনো একটি ধারার মধ্যে পাশাপাশি অবস্থিত দুইটি পদের মধ্যে বিয়োগফল যদি সর্বদা সমান হয়, কোনো একটি ধারার মধ্যে পাশাপাশি অবস্থিত দুইটি পদের মধ্যে বিয়োগফল যদি সর্বদা সমান হয়, অর্থাৎ
অন্তর যদি সর্বদা সমান হয় সেই ধারাকে বলা হয় সমান্তর ধারা। এখানে তোমরা একটু লক্ষ্য করো, দ্বিতীয় পদ আছে আমাদের 5, প্রথম পদ আছে 2, দ্বিতীয় পদ থেকে যদি আমরা প্রথম পদ মাইনাস করি 3 পাই, তৃতীয় পদে আছে আমাদের 8, দ্বিতীয় পদে আছে 5, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ যদি মাইনাস করি আমরা 3 পাই। অনুরূপভাবে চতুর্থ পদ থেকে যদি আমরা তৃতীয় পদ বিয়োগ করি আমরা আবারও 3 পাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো যে এক্ষেত্রে এই ধারাটার ক্ষেত্রে পাশাপাশি অবস্থিত যে কোনো দুইটি পদের অন্তর সমান। যেহেতু অন্তর সমান এই ধারাকে বলা হয় সমান্তর ধারা। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যদি কোনো ধারার পাশাপাশি অবস্থিত দুইটি পদের অন্তর বা বিয়োগফল সর্বদা সমান হয় তাহলে সেই ধারাকে বলা হয় সমান্তর ধারা। তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারো এই ধারাটি একটি সমান্তর ধারা, সমান অন্তর বিশিষ্ট এই ধারাটি আমাদের। তো এই ধারার ক্ষেত্রে প্রথম পদ আমরা পাইছি a = 2। এরপরে এখানে আমাদের একটা বিষয় আছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর কি বা সাধারণ অন্তর কাকে বলা হয়? সাধারণ অন্তর হচ্ছে পাশাপাশি অবস্থিত দুইটি পদের মধ্যে যে পার্থক্য আছে বা বিয়োগফল আছে এই বিয়োগফল যদি সর্বত্র সমান হয় তাকে বলা হয় সাধারণ অন্তর। সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে আমাদের এই সসীম ধারার ক্ষেত্রে সাধারণ অন্তরকে ডি দিয়ে প্রকাশ করা হয়। সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে কি দিয়ে প্রকাশ করা হয়? ডি দিয়ে প্রকাশ করা হয়। এই ডি নির্ণয় করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অথবা তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, অথবা চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ, অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুইটি পদের বিয়োগফল। পাশাপাশি অবস্থিত দুইটি পদের বিয়োগফলই হচ্ছে আমাদের সাধারণ অন্তর। প্রিয় শিক্ষার্থী, আমাদের দ্বিতীয় পদ আছে 5 আর প্রথম পদ আছে 2। 5 থেকে 2 মাইনাস করলে আমরা কত পাবো? 3। তাহলে এক্ষেত্রে আমাদের সাধারণ অন্তর হচ্ছে 3। সাধারণ অন্তর হচ্ছে 3। তাহলে প্রথম পদ আমরা পাইলাম a = 2, সাধারণ অন্তর পাইলাম d = 3। তো এ হচ্ছে আমাদের প্রথম পদের পরিচয় আর হলো সাধারণ অন্তর d এর পরিচয়। এরপর আমরা এখান থেকে আমাদের টপিকস অনুযায়ী আমরা শিখতে চেয়েছিলাম যে আমাদের n-তম পদ নির্ণয় বা n-তম পদ নির্ণয়ের পদ্ধতি, n-তম পদ নির্ণয় অথবা n-তম পদ নির্ণয়ের পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে এই ধারার প্রত্যেকটা পদকে একটু যদি ভেঙে লিখি আমরা এইভাবে লিখতে পারি। প্রথম পদ আমার দেওয়া আছে কত? 2। প্রথম পদ আমার দেওয়া আছে 2। এই 2কে আমি এইভাবে ভেঙে লিখতে পারি 2 + 1 - 1 × 3। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো 1 থেকে 1 মাইনাস করলে 0 হয়, 0কে 3 দিয়ে গুণ করলে 0 হয়, তার মানে হলো রেজাল্ট আমাদের আসে 2। আমাদের এখানে দ্বিতীয় পদ দেওয়া আছে, দ্বিতীয় পদ আছে আমাদের 5। প্রিয় শিক্ষার্থী, 5কে আমরা লিখতে পারি 2 + 2 - 1 × 3। এরপরে তৃতীয় পদকে আমরা লিখতে পারি কি? তৃতীয় পদ আছে আমাদের 8 = 2 + 3 - 1 × 3। প্রিয় শিক্ষার্থী, দেখো 3 থেকে 1 বাদ দিলে 2, 2কে 3 দিয়ে গুণ করলে 6, 6 আর 2 যোগ করলে আমাদের 8 হয়, তাই না? বলো তো, এই আমাদের হলো 2 প্লাস হচ্ছে 6 ইকুয়াল হয় আমাদের 8। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম পদ আমরা যখন লিখেছিলাম তখন আমাদের এই 2 তো সর্বত্র সমান, সব জায়গায় 2 এর 2 আছে, এই 3 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, সব ক্ষেত্রেই 3 আছে। আবার এখানে 1 1 1 সর্বত্র সমান আছে, গুণ চিহ্ন সব জায়গায় আছে, প্লাস চিহ্নও সব জায়গায় আছে। শুধুমাত্র একটা পদের, একটা সংখ্যার, একটা অঙ্কের পরিবর্তন হয়েছে। এখানে প্রথমে যখন প্রথম পদ লিখেছিলাম তখন আমাদের এখানে আসছে 1,
যখন দ্বিতীয় পদ লিখেছি তখন ব্র্যাকেটের ভিতরে আমাদের 2, যখন আমরা তৃতীয় পদ লিখেছি তখন ব্র্যাকেটের ভিতরে আমরা লিখছি 3। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা এটাকে ক্রমান্বয়ে অগ্রসর হই, যদি আমরা ক্রমান্বয়ে সামনের দিকে অগ্রসর হই, তাহলে আমরা এটা লিখতে পারি এইভাবে, n তম পদ, n তম পদ সমান হবে আমাদের প্রথম পদ যা আছে তাই প্লাস, আমরা দেখেছি যখন প্রথম পদ আমরা লিখেছি তখন এইখানে 1 বসছে, দ্বিতীয় পদের ক্ষেত্রে 2, তৃতীয় পদের ক্ষেত্রে 3। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই অনুপাতে সামনের দিকে অগ্রসর হই, n তম পদের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি n - 1 × 3। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমেই বের করেছিলাম প্রথম পদ a = 2। তাহলে আমরা এই 2 এর পরিবর্তে a লিখতে পারি, 2 এর পরিবর্তে কি লিখতে পারি, a প্লাস n - 1 ইন্টু আমাদের এখানে যে 3 আছে, 3-র পরিবর্তে আমরা কী লিখতে পারি, d লিখতে পারি। 3 পরিবর্তে আমরা কী লিখতে পারি বলো তো, d লিখতে পারি। এটাকে আমরা এখন যদি লিখি তাহলে আমরা লিখতে পারি a প্লাস n - 1 ইন্টু d। তো আমরা n তম পদ বের করার যে আমাদের সূত্র বা বীজগাণিতিক রাশি, সেটা হচ্ছে a প্লাস n - 1 ইন্টু d। প্রিয় শিক্ষার্থী, n তম পদ কোনো একটি সমান্তর ধারার n তম পদ নির্ণয়ের পদ্ধতি হচ্ছে প্রথম পদ প্লাস যততম পদ তত -1 ইন্টু সাধারণ অন্তর। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে এই সূত্রের বা এই বীজগাণিতিক রাশির আমরা একটু সত্যতা যাচাই করার চেষ্টা করি, দেখি আমাদের এখান থেকে আমরা কোনো সত্যতা খুঁজে পাই কি না। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের যে ধারাটা আমরা এখানে লিখেছি, এই ধারার ক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের তৃতীয় পদ আছে, তৃতীয় পদ আমাদের 8। কত আছে, 8। আমরা দেখি আমাদের সূত্র অনুযায়ী তৃতীয় পদ 8 হয় কি না। তাহলে আমরা কীভাবে করব, অগ্রসর হব, আমরা লিখি যে আমরা জানি বা আমরা বের করেছি n তম পদ সমান ছিল a প্লাস n - 1 ইন্টু d। এখানে a মানে হচ্ছে আমাদের প্রথম পদ, n হলো n তম পদ, যততম পদ বের করব সেটাই হচ্ছে n এর মান, আর d হচ্ছে আমাদের সাধারণ অন্তর। তাহলে আমি যদি এখানে তৃতীয় পদ বের করি, তৃতীয় পদ যদি আমি এখান থেকে নির্ণয় করতে চাই, তাহলে a এর পরিবর্তে a এর মান বসাই দিলাম 2 প্লাস তৃতীয় পদের ক্ষেত্রে n এর মান হবে 3 - 1 ইন্টু d এর মান আছে আমাদের 3 সমান 2 প্লাস 2 × 3 সমান 2 প্লাস 6 = 8। দেখো কত সুন্দরভাবে আমাদের পদ সংখ্যাটা মিলে গেছে। আমরা তৃতীয় পদ এখান থেকে সূত্রের সাহায্যে 8 বের করছি, আর আমাদের এখানেও তো তৃতীয় পদ 8 দেওয়া আছে, তার মানে আমাদের সূত্রটির সত্যতা যাচাই হয়েছে এখানে। এখন আমাদের কিছু কিছু অঙ্ক আছে, যে অঙ্কগুলোর মধ্যে আমাদের কোনো একটা রাশি দেওয়া থাকে, কোনো একটা মান দেওয়া থাকে, আর আমাদের n এর মান নির্ণয় করতে বলে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে যদি এরকমভাবে বলে যে এই ধারাটির মধ্যে, এই প্রদত্ত ধারার মধ্যে যে 11 নামের সংখ্যাটা আছে, এই 11 কততম পদ, 11 কততম পদ। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে আমরা এবার একটু বের করার চেষ্টা করব যে আসলে এটা তো চতুর্থ পদ, আমাদের সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি কি না। যদি প্রশ্ন এরকম হয়, প্রদত্ত ধারার কততম পদ 11, সেক্ষেত্রে আমরা কী লিখব? আমরা লিখব এইভাবে, আমরা এখান থেকে অঙ্ক শুরু করব যে ধরি অথবা মনে করি n তম পদ সমান 11। আমরা n তম পদের সূত্র শিখেছি, n তম পদের সূত্র হলো a
প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 11 বা এর মান আমরা পাইছি কত 2 প্লাস n এর n মাইনাস 1 ইন্টু ডি এর মান ছিল আমাদের 3 ইকুয়াল 11 এর 11 এত বা 2 প্লাস 3n গুণ করলে আমরা পাই 3n মাইনাস 3 ইকুয়াল 11 বা 3n 3 মাইনাস 3 থেকে যদি আমরা প্লাস 2 বাদ দেই, দেখো তো তোমরা 3 সংখ্যাটি বড় 2 সংখ্যাটি ছোট। যেই সংখ্যাটি বড় হয় সেই সংখ্যার সামনে যে চিহ্ন আছে যোগ বিয়োগের ক্ষেত্রে সেই চিহ্নটি আগে লিখতে হয়। এরপর 3 আছে মাইনাস চিহ্ন, 2 হলো প্লাস চিহ্ন, তার মানে আমাদের অঙ্কটা করতে হবে বিয়োগ। যদি মাইনাস করি 3 থেকে 2 মাইনাস করলে আমাদের 1 থাকে ইকুয়াল 11 বা 3n ইকুয়াল 11 প্লাস 1 বা 3n ইকুয়াল 12। এরপর আমরা লিখতে পারি বা n ইকুয়াল উপরে 12 নিচে হলো 3, অতএব n সমান 4। তার মানে আমরা n এর মান নির্ণয় করেছি 4, যার অর্থ হলো 4 নম্বর পদ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ আমাদের 4। তার মানে হলো আমাদের এই সূত্রের সত্যতা এখানে যাচাই হয়ে গেছে। এখন এই ধরনের কিছু গাণিতিক সমস্যা আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। আমরা বই থেকে, আমাদের পাঠ্য বই থেকে আমরা 2-1টা সমস্যার সমাধান করার চেষ্টা করি। তোমরা তোমাদের পাঠ্য বই পাশে নিতে পারো, সাথে খাতা কলমও নেও, তোমরাও চেষ্টা করো, নিশ্চয়ই তোমরা পারবে। আমরা পাঠ্য বই থেকে কোনো একটি সমস্যার সমাধান করার চেষ্টা করতেছি। আমাদের পাঠ্য বইয়ের মধ্যে পৃষ্ঠা নাম্বার 255 পৃষ্ঠার অঙ্ক নাম্বার আমাদের 7, অঙ্ক নাম্বার 7। অঙ্কটার মধ্যে আমাদের দেওয়া আছে এরকম যে 4 প্লাস 7, পৃষ্ঠা নাম্বার পেজ নাম্বার আমাদের অঙ্ক নাম্বার হচ্ছে 7, 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক আমাদের দেওয়া আছে 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস আপ টু। এরপরে আমাদের লেখা আছে ধারাটির কোন পদ 301। আমাদের এরকম একটা প্রশ্ন দেওয়া আছে। তো আমরা একটু আগে সূত্র শিখেছিলাম, সেই সূত্রের আলোকে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো যে আমরা যদি অঙ্কটার সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা লিখতে পারি, প্রথমে আমরা লিখব কি প্রদত্ত ধারাটি লেখার পরে আমরা ধারাটি লিখে দেব 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস আপ টু আমরা দিয়ে দিলাম। এরপর আমরা লিখতে পারি এখানে প্রথম পদ এ, এখানে প্রথম পদ এ দ্বারা প্রকাশ করা হয় এ ইকুয়াল 4। এরপর হচ্ছে যেহেতু আমাদের এই ধারাটি সমান্তর ধারা, আমরা কেমনে বুঝবো এটা সমান্তর ধারা? আমি তোমাদের বলেছিলাম যে যদি কোনো একটি ধারার পাশাপাশি অবস্থিত দুইটি পদের মধ্যে পার্থক্য সর্বদা সমান হয় সেই ধারাকে সমান্তর ধারা বলা হয়। দেখো তো 7 4 পার্থক্য কত 3, 10 7 পার্থক্য কত 3, 13 10 পার্থক্য 3। যেহেতু সর্বত্র পার্থক্য সমান, অন্তর সমান, তাহলে আমাদের এই ধারাটা হচ্ছে সমান্তর ধারা। আর সমান্তর ধারার মধ্যে সব জায়গায় যে পার্থক্য আছে বা অন্তর আছে তাকে বলা সাধারণ অন্তর, যাকে ডি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতেছি সাধারণ অন্তর ডি সমান হচ্ছে আমাদের এই 7 - 4 ইকুয়াল হলো 3। আমাদের সাধারণ অন্তর হচ্ছে 3। তাহলে আমরা প্রথম পদ পাইছি 4, সাধারণ অন্তর পাইছি আমরা 3। আমাদের বলছে যে
কোন পদ, ধারাটির কততম পদ বা কোন পদ 301, আমরা এটা একটু বের করার চেষ্টা করব, নির্ণয় করার চেষ্টা করব। তো আমরা এখানে কি লিখব? আমরা প্রথমে লিখব ধরি ধারাটির n তম পদ সমান 301। এরপর আমরা লিখব বা ধারাটির যদি কোনো রাশির মাঝখানে সমান চিহ্ন থাকে আমরা সামনে ইমপ্লাস দ্যাট দিতে পারি, বা লিখতে পারি, অর লিখতে পারি। আমরা এখানে ইমপ্লাস দ্যাট ব্যবহার করলাম। ধারাটির n তম পদ, সূত্র কি শিখেছি আমরা? a প্লাস n-1 ইন্টু ডি সমান 301। এত বা a এর মান কত পাইছি আমরা প্রিয় শিক্ষার্থী? 4 প্লাস n-1 ইন্টু ডি মানে পাইছি কত? 3 ইকুয়াল, বা আমরা লিখতে পারি 4 প্লাস 3n-3 ইকুয়াল 301। এরপরের অংশটা আমরা একটু উপরেই করার চেষ্টা করি, যেহেতু আমাদের নিচে জায়গা একটু কম, আমরা একটু উপরেই অঙ্কটা করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো, আমরা এখানে পাইছি 3n, ইমপ্লাস দ্যাট দিলাম 3n এর 3n প্লাস 4 থেকে 3 মাইনাস করলে হয় 1 ইকুয়াল 301, বা 3n ইকুয়াল বা n ইকুয়াল 3n ইকুয়াল 300, বা n ইকুয়াল 300/3। যদি আমরা এর মান লিখি 100 বের হয়, অর্থাৎ n ইকুয়াল 100। n ইকুয়াল যদি 100 হয় তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত ধারাটি, আমাদের যে ধারাটি দেওয়া ছিল সেই ধারার 100তম পদ 301। 100তম পদ হচ্ছে 301। তাহলে আমরা অ্যান্সার কি লিখতে পারি? আমরা অ্যান্সার লিখতে পারি প্রদত্ত ধারাটির 100তম পদ 301। প্রিয় শিক্ষার্থী, এরকম আমাদের আরও বেশ কয়েকটি অঙ্ক আছে। আমি আশা করি তোমরা এই অঙ্কগুলো নিজে থেকেই করতে পারবা। তোমরা নিজে থেকেই করতে পারবা। তো আমরা এখন শিখতে চেয়েছিলাম যে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। কোনো একটি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র আমরা একটা শিখেছি আমাদের পাঠ্য বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত সমষ্টি সূত্র। সমষ্টিকে সামেশন বলা হয়, s দ্বারা প্রকাশ করা হয়। s সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। সমষ্টিকে s অফ n বা s দ্বারা প্রকাশ করা হয়। s ইকুয়াল n/2 ইন্টু টুয়াইস a প্লাস n-1 ইন্টু ডি। এই সূত্র ব্যবহার করে আমরা কোনো একটি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কোনো একটা ধারা ব্যবহার করি। দেখো, আমরা একটা ধারা এখানে ব্যবহার করি। আমরা এখানে লিখতেছি 2 প্লাস 5 প্লাস 8 প্লাস 11 প্লাস আপ টু। এটা আমাদের উদ্দীপক দেওয়া আছে আর কি, মনে করি আমরা যদি দেওয়া থাকে। এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রথম, আমাদের এখান থেকে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে প্রথম 20 পদের সমষ্টি নির্ণয় করো। প্রথম 20 পদের সমষ্টি নির্ণয় করো। তো আমাদের এই ধারা থেকে প্রথম 20 পদের সমষ্টি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে
এই পদের সমষ্টিগুলো নির্ণয় করতে পারি। আমরা প্রথমে কি লিখব? আমরা প্রথমে আমাদের সূত্রের সত্যতা যাচাই করি, আর এরপরে আমরা এই পদের সমষ্টি নির্ণয় করা একটু শিখি। আমরা আমাদের সূত্রের সত্যতা একটু যাচাই করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতেছ যে এই প্রদত্ত ধারার মধ্যে a ইকুয়াল টু, অর্থাৎ প্রথম পদ হচ্ছে 2, আর সাধারণত d ইকুয়াল হচ্ছে 3। এবার আমরা এখানে একটু নিজে থেকে হিসাব করে দেখি। 2 আর 5 7 7 8 15 15 আর হচ্ছে 11, তার মানে হচ্ছে আমাদের এই প্রথম 4টি পদকে যোগ করলে 26 পাই। আমরা কত পাই? 26। তাহলে আমরা সূত্রের সাহায্যে যোগ করে দেখি আমাদের 26 আসে কি না। আমরা শিখেছি যে n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল n ভাগ 2 ইন্টু টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো আমরা যদি প্রথম 4 পদের সমষ্টি নির্ণয় করি, তাহলে আমরা লিখতে পারি S4 ইকুয়াল, আমরা n এর পরিবর্তে 4 ব্যবহার করেছি, n এর পরিবর্তে 4 ভাগ 2 ইন্টু 2 ইন্টু প্রথম পদের মান প্লাস n এর মান 4 মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে আমাদের 3। 2 দিয়ে 4 আমরা ভাগ করলে পাই 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 3। 4 থেকে 1 মাইনাস করলে 3 ইন্টু 3 ইকুয়াল 9। 2 ইন্টু 13 ইকুয়াল 26। তাহলে আমরা প্রথম অবস্থায় আমরা গুণে গুণে যোগ করেছিলাম, আমরা 4 পদের সমষ্টি বের করেছি 26, আমরা সূত্র ব্যবহার করেও অঙ্ক করেছি 26। তার মানে সূত্রের সত্যতা আমাদের এখানে যাচাই হয়ে গেছে। তো আমরা এখন যে ধারাটা আলোচনা করেছিলাম সেই ধারাটির, অর্থাৎ যে ধারাটা আমাদের এখানে লেখা আছে, এই ধারাটির প্রথম 20 পদের সমষ্টি বের করতে পারি, প্রথম 100 পদের সমষ্টি বের করতে পারি। আমাদের যততম পদ দেওয়া থাকুক না কেন, আমরা সেই সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন অন্য আরেকটি ধারার একটি সমষ্টি বের করার চেষ্টা করতেছি। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 প্লাস আপ টু, এরকম আমাদের একটা ধারা দেওয়া আছে। প্রশ্ন, মনে করো আমাদের প্রশ্ন দেওয়া আছে এখানে যে প্রথম 30 পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? আমরা প্রথমে লিখব, আমরা যখন সমস্যার সমাধান করব তখন আমরা লিখব প্রথমে যে প্রদত্ত ধারাটি লেখার পরে আমরা লিখব 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 প্লাস আপ টু। এরপর আমরা লিখব এখানে আমাদের প্রথম পদ a ইকুয়াল 4 সাধারণ অন্তর d সমান 3। সাধারণ অন্তর আমাদের d ইকুয়াল 6 মাইনাস 4 ইকুয়াল 2। সাধারণ অন্তর হচ্ছে আমাদের 2। তাহলে আমরা কতটি পদের সমষ্টি বের করব? 30টি পদের সমষ্টি বের করব। আমরা লিখব, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল n ভাগ 2 ইন্টু টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা যদি 30 পদের সমষ্টি বের করি, তাহলে আমরা লিখব কি, এই 30 প্রথম 30 পদের সমষ্টি, তাহলে আমরা S30 লিখতে পারি ইকুয়াল n এর পরিবর্তে 30 ভাগ 2 ইন্টু 2 ইন্টু a এর মান আমাদের কত শিক্ষার্থী বন্ধুরা? 4 প্লাস n এর মান কত পাইছি? 30 মাইনাস 1 ইন্টু আমাদের d এর মান কত আছে এখানে? d এর মান হচ্ছে আমাদের 2। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে ভাগ করলে পাই 15 ইন্টু 8 প্লাস 29
2 দ্বারা গুণ করলে হয় 58। প্রিয় শিক্ষার্থী 15 ইন্টু আমাদের হচ্ছে কত 64। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আমাদের হচ্ছে কত 990। প্রিয় শিক্ষার্থী আমরা এখান থেকে সমষ্টি বের করেছি। সমষ্টি আমাদের কত হচ্ছে, আমরা প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম 30টি পদের সমষ্টি বের করেছি এই সূত্রের মাধ্যমে। তোমরাও এই সূত্রটি ব্যবহার করে পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করতে পারবা। প্রথম 20টি পদের সমষ্টি, প্রথম 30 পদের সমষ্টি, এরকমভাবে তোমরা নির্ণয় করতে পারবা। আমাদের আজকের আলোচ্য বিষয়ের আরেকটি অংশ ছিল স্বাভাবিক সংখ্যার যোগফল পদ্ধতি বা স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সূত্র। প্রিয় শিক্ষার্থী আমরা জানি স্বাভাবিক সংখ্যা কাকে বলে, তোমরা বলো তো স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে ক্রমান্বয়ে বর্ধিত এক এক করে বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। 1 থেকে শুরু করে এক এক করে বৃদ্ধিপ্রাপ্ত ক্রমান্বয়ে সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস আপ টু, আমরা এভাবে বাড়িয়ে নিতেছি। তো 1 2 3 4 5 6 7 এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তো আমরা বের করতে চাইতেছি স্বাভাবিক সংখ্যার যোগফল, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা কিভাবে বের করতে পারি। আমাদের এই প্রদত্ত ধারার মধ্যে আমরা দেখতেছি প্রথম পদ a = 1 এবং সাধারণ অন্তর d = 2 - 1 = 1। অর্থাৎ আমাদের প্রথম পদও 1, সাধারণ অন্তরও আমাদের 1। প্রথম পদ 1, সাধারণ অন্তর যদি 1 হয় তাহলে আমাদের প্রদত্ত ধারাটি অবশ্যই স্বাভাবিক সংখ্যার যোগফল বা স্বাভাবিক সংখ্যার ধারা। তো প্রিয় শিক্ষার্থী আমরা n সংখ্যক পদের যোগফল নির্ণয় করার জন্য সূত্র একটা বের করব। আমরা এখান থেকে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের জন্য আমরা এখান থেকে নতুন একটি সূত্র বের করব। সেটা আমরা কিভাবে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী তোমরা একটু খেয়াল করো, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, আমরা শিখেছি Sn = n/2 ইন্টু twice a প্লাস n-1 ইন্টু d। প্রিয় শিক্ষার্থী আমরা যদি স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, ব্যবহার করতে চাই, তাহলে আমরা কি করতে পারি। প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো আমরা এখানে লিখতেছি n/2 ইন্টু 2 ইন্টু a এর মান 1 প্লাস n-1 ইন্টু d এর মানও আমাদের 1। প্রিয় শিক্ষার্থী n/2 এর n/2 আমরা লিখলাম। এবার 2 1 গুণ করলে 2 প্লাস 1 দিয়ে গুণ করলে আমরা পাই n-1। প্রিয় শিক্ষার্থী n/2 এর n/2 আমরা এখান থেকে দেখতেছি n এর n 2 থেকে 1 মাইনাস করলে আমরা পাই প্লাস 1। এটাকে আমরা এভাবে লিখতে পারি n ইন্টু n প্লাস 1/2। তার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সহজ যে পন্থা সেটা হচ্ছে n এর মান n এর সাথে 1 যোগ গুণ করব আর 2 দ্বারা আমরা ভাগ করব। যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান n ইন্টু n+1 বাই হচ্ছে 2। আমরা এই উদাহরণটা এই সূত্র প্রয়োগ করে আমরা এখান থেকে দুইটা উদাহরণ একটু দেখার চেষ্টা করি। আমরা যদি বলি যে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। প্রথম
50টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? এটা আমাদের যদি প্রশ্ন হয় তাহলে আমরা লিখব প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে n এর মান আমাদের অবশ্যই 50 হবে। n এর মান কত হবে? আমাদের 50 হবে। তো এক্ষেত্রে আমরা ডাইরেক্ট এই সূত্র ব্যবহার করব, s50 ইকুয়াল, যেহেতু এই প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমাদের n ইকুয়াল 50, তাহলে আমরা n এর মান বসালাম 50 ইন্টু 50 প্লাস 1/2 সমান 25 ইন্টু হয় 51, তার মানে হচ্ছে 1275। এটা হচ্ছে আমাদের গুণফল, প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল পেয়েছি। এখন আমরা একই নিয়মে, দেখো খুব মজার একটি অঙ্ক এটা, আমরা একই নিয়মে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল আমরা এভাবেই নির্ণয় করতে পারি। যদি আমরা 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে চাই তাহলে আমরা কি লিখব? n ইকুয়াল 100, যেহেতু 100 পর্যন্ত পদ সংখ্যা, তাহলে আমরা কি লিখতে পারি যে সমষ্টি s ইকুয়াল n ইন্টু n প্লাস 1/2 ইকুয়াল 100 ইন্টু 100 প্লাস 1/2। আমরা লিখতে পারি 50 ইন্টু 101 ইকুয়াল 5050। তাই না প্রিয় শিক্ষার্থী? এখন আমরা এরকমভাবে যদি 1 থেকে শুরু করে 1000 পর্যন্ত পদ হয় বা অনেক বেশি, আরও অনেক বেশি পর্যন্ত পদ হয়, আমরা এই সূত্র অ্যাপ্লাই করেই আমরা তার যোগফল নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আমাদের সসীম ধারার 13.2 অনুশীলনীর গুণোত্তর ধারা সম্পর্কে আরও বিশদ আলোচনা করব আমরা। এরপরে ইনশাআল্লাহ আমরা বিভিন্ন সালে আসা প্রশ্নগুলো সমাধান করব। তোমরা এই পর্যন্ত সাথে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো এবং তোমরা নিয়মিত আমাদের এখান থেকে বিষয়ভিত্তিক প্রশ্নগুলো সমাধান পাওয়ার জন্য, বিষয়ভিত্তিক বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো সমাধান পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং পাশে রাখা বেল বাটনটি চাপ দিয়ে নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা চাপ দিয়ে রাখতে পারো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।